মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংসের অপেক্ষাটা তো অন্তহীন হয়ে উঠছে। একটা দুইটা ম্যাচ তো না, আইপিএল এর নতুন সিজনের 10টা ম্যাচ চলে গেল, ধোনির দেখা নেই। ধোনিহীন সিএসকে সিজনের শুরুতে একটু নড়বড়ে ছিল, নিজেদের অবশ্য এখন তারা গুছিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই। হয়তোবা মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের মঞ্চটাই তারা তৈরি করে দিচ্ছে। আজকেও যেমন দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল 8 উইকেটে। আইপিএলে 10 নাম্বার ম্যাচে 5 নাম্বার জয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নাম্বারে এখন চেন্নাই সুপার কিংস। প্লে অফের রেসে তারা দারুণভাবেই রয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা শুরু করেছিল চেন্নাই সুপার কিংসের সমান পয়েন্টে। ম্যাচটা হেরে যাওয়ার কারণে তারা ওই 10 ম্যাচ শেষে 4 জয়ে 8 পয়েন্টেই থেকে গেল। ম্যাচটা জিততে চেন্নাই সুপার কিংসের কোনো সমস্যাই হয়নি। 15 বল হাতে রেখে 8 উইকেটের জয়, সেই কথাটাই তো বলছে। সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? ব্যাট বলের লড়াই শুরু হবার আগেই কি চেন্নাই জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছে, দিল্লি অনেকটা পিছিয়ে পড়েছে, এবং সেটা দিল্লি ক্যাপিটালসের কারণেই কি? দিল্লি ক্যাপিটালস 155 রান করেছিল, 156 টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। সেই টার্গেট চেজ ডাউন করতে তাদের কোনোই সমস্যা হয়নি, বরং রানটা আর একটু বেশি কেন হয়নি এই নিয়ে সঞ্জু স্যামসনের আক্ষেপ থাকতে পারে। তাহলে যে সেঞ্চুরিটা তিনি পেতে পারতেন, ইনফ্যাক্ট সেঞ্চুরিটা তার পাওয়ার মতো অবস্থায় তো ছিল। তার পার্টনার কার্তিক শর্মা শেষ দিকে গিয়ে ওইরকম অগ্নি শর্মা হয়ে ওঠার কারণেই তো সেঞ্চুরিটা তিনি পেলেন না। দলের জয়ের জন্য যখন শেষ 24 বলে 18 রান প্রয়োজন, তখন তার চেন্নাইয়ের জয় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু 84 রানে নট আউট সঞ্জু স্যামসন, তার সেঞ্চুরির জন্য 16 রান প্রয়োজন, ওইটা হবে কিনা সেটাই কেবলমাত্র অনিশ্চয়তায়। হতেই পারতো। দলের জয়ের জন্য 18 প্রয়োজন, তার সেঞ্চুরির জন্য 16 প্রয়োজন। সেঞ্চুরিটা হওয়াটা খুব অস্বাভাবিক তো ছিল না। কিন্তু কার্তিক শর্মা ওসবের থোড়াইকে নেক্সট ওভারটাতে মিচেল স্টারকে তিনি একটা 4 মারলেন, পরের ওভারটাতে নটরাজনকে ছক্কা মারলেন, 4 মারলেন, ম্যাচটা শেষ করে দিলেন 31 বলে 41 রানে নট আউট থেকে। সঞ্জু স্যামসন তখন 87 রানে নট আউট। অবশ্যই এইটা নিয়ে তার খুব একটা আক্ষেপ, হাহাকার, দুঃখ, কষ্ট নাও থাকতে পারে। এইবারের আইপিএলেই তো তার এরই মধ্যে 2টা সেঞ্চুরি হয়ে গিয়েছে। ভারতকে টি20 বিশ্বকাপ জেতানোর পর আইপিএলে এই যে নতুন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে স্যামসনের শুরুটা কিন্তু ভালো ছিল না। প্রথম 3টে ইনিংসেই তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন, 6 রান, 7 রান, 9 রানে। এবং তারপর 4th ম্যাচে যে সেঞ্চুরি করলেন, ব্যাটে রানের তুফান বইছে, 2টা সেঞ্চুরি হয়ে গেছে। আজকে 3 নম্বর সেঞ্চুরিটা হতে পারত, হয়নি। কিন্তু সঞ্জু স্যামসন ওই কনফিডেন্সের জায়গাটা রয়েছেন, এবং এই চেন্নাই সুপার কিংসের এখন ব্যাটিংয়ের মূল ভরসার জায়গা সঞ্জু স্যামসন হয়ে উঠেছেন। এই ম্যাচটা রান তাড়া করে জেতাতে তাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি সিএসকে। যদিও শুরুতে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তিনি যখন আউট হয়ে গেছেন, পাওয়ার প্লেতে 1 উইকেটে 44 ছিল, তার পাওয়ার প্লে শেষ হওয়ার পরই আউট হয়ে গিয়েছেন উর্ভিল প্যাটেল। তারপরে গিয়েও 45 রানে 2 উইকেট হারানোর পর 66 বলে 114 রানের একটা অপরাজিত পার্টনারশিপ, অবিচ্ছিন্ন একটা পার্টনারশিপ হয়েছে সঞ্জু স্যামসন এবং কার্তিক শর্মার, এবং তাতেই ম্যাচটা তারা সহজেই জিতে গিয়েছে 8 বল হাতে রেখে। ইনফ্যাক্ট 8 উইকেটে জিতেছে, ইনফ্যাক্ট 15 বল হাতে রেখে। এই জায়গাটা থেকে কি টার্নিং পয়েন্ট বের করা যাবে? আবার দেখেন যে দিল্লি ক্যাপিটালস 155 রান করেছেন, সেই রানটা তাদের নাও হতে পারতো, এক অর্থে বলতে পারেন। পাওয়ার প্লেতে শুরুতেই তাদের 2 উইকেট চলে গিয়েছে, 37 রানে ওইখানটাতে প্রথম নিঃশঙ্কা এবং KL রাহুল আউট হয়েছেন, এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা 11 ওভারের মধ্যে 59 রানে 5 উইকেট হারিয়ে ফেলে। বাধ্য হয়ে সামির রিজভিকে ইম্প্যাক্ট সাব হিসাবে নামাতে হয়। ওইখানেতে ইম্প্যাক্ট সাব হিসাবে তো একজন বোলারেরই খেলার কথা, কিন্তু ব্যাটিংয়ে যে হতশ্রী অবস্থা, কিছু রান তো স্কোর বোর্ডে লাগবে, সেই জন্যই তাকে এই ব্যাটসম্যানকে নামাতে হয়। এবং ট্রিস্টন স্টাবসের সঙ্গে সামির রিজভির যে একটা পার্টনারশিপ হয়েছে 60 অড রানে, সেই পার্টনারশিপেই স্কোরটা ওই 150 পেরিয়েছে দিল্লি ক্যাপিটালসের। ওই জায়গাটাতে একটু কিউরিয়াস কল ছিল আমি বলবো যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনের। যেমন ধরেন জেমি ওভারটন তীরে পুরো ইনিংসে একটা ওভারই মাত্র করেছেন, 19 নম্বর ওভার, সেইখানটাতে 5 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন।
সফলতম বোলার যিনি নূর আহমেদ, তিনি 3 ওভার বোলিং করেছেন, 22 রানে 2 উইকেট পেয়েছেন, তার একটা ওভার অব্যবহৃত ছিল। কাম্বুজকে দিয়ে ওই 18 এবং 20 নম্বর ওভার করানো হয়েছে, ওই দুইটা ওভারে তিনি 34 রান দিয়েছেন। ইনফ্যাক্ট 4 ওভার বোলিং করে তিনি অনেক এক্সপেন্সিভ ছিলেন, তো তাকে দিয়ে এই 4 ওভারের কোটাই করাতে হলো। ওইটা আসলে একটু সারপ্রাইজিং কল ছিল, বাট স্টিল শেষ পর্যন্ত গিয়ে দিল্লি ক্যাপিটালস তো রান করেছে 155, সেইটা তারা করে জিততে চেন্নাই সুপার কিংসের কোনোই সমস্যা হয়নি। তাহলে টার্নিং পয়েন্ট কোনটা? একটা কি বলবেন নাকি যে আমি যে বলছি সঞ্জু স্যামসনের সঙ্গে যে কার্তিক শর্মার যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা সহজেই জিতিয়েছে শেষ পর্যন্ত, কিন্তু ধরেন ইনিংসের মাঝপথ বা ধরেন 11 ওভার শেষে 2 উইকেটে তাদের 78 রান ছিল, পরের 9 ওভারে তাদের আরও 78 রান প্রয়োজন। ওই সময় কুলদীপ যাদবের ওভারটা থেকে সঞ্জু স্যামসন ছক্কা মারলেন 4 মারলেন, ওভারটা থেকে 18 রান তুলে নিলেন, নিজে 32 বলে 50-তে পৌঁছে গেলেন। ফলে যেইটা ছিল 9 ওভারে 78 রান প্রয়োজন, 8 ওভারে 60 রান প্রয়োজন বিষয়টাকে নামিয়ে আনলেন, ফলে ওই ওভারটা গুরুত্বপূর্ণ। আবার এরপরে 2টা ভালো ওভার হয়েছে, সেটাতে গিয়ে দেখা গিয়েছে যে না, 6 ওভারে 50 রান প্রয়োজন, তখন আবার তিনি নটরাজনের ওভারটা থেকে 20 রান তুলে নেন, 2টা ছক্কা 1টা 4 মেরে, ফলে 5 ওভারে 30 রান প্রয়োজন হয়ে যায়, 30 বলে 30 রান, ম্যাচটা তখন একেবারেই ইজি হয়ে গিয়েছে, ফলে ওই ওভারটাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, তিনি টস জিতে যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, ওইটাই আসলে আত্মঘাতী হয়ে এসেছে। রান তাড়া করাটা সহজ, তিনি টসের সময় বলছিলেন যে হয়তো বা পরবর্তীতে ব্যাটিং করাটা কঠিন হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে যে ব্যাটিং করাটা আসলে উল্টো সহজ হয়ে গিয়েছে। ফলে টস নিজেদের মাটিতে টস জিতে উইকেটটা ঠিকমতো রিড করতে না পেরে যে ডিসিশনটা নিয়েছেন অক্ষর প্যাটেল, আমার কাছে মনে হয়েছে যে সেটা রং ডিসিশন। চেন্নাই নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়েছিল এবং দিল্লির মাঠে এসে 8 উইকেটে হারিয়ে গেল, যেখানে আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তটাই বুমেরাং হয়েছে, আত্মঘাতী হয়েছে। ওইটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট।